সরকারকে দৃশ্যমান আরও কঠোর ভূমিকার কথা প্রিন্স ভাই বললেন। সক্ষমতার প্রশ্নে আপনি দেখেন আবার বারবার কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কিন্তু বারবার আমাদের সামনে চলে আসছে, এবং এই জায়গায় যদি মানুষের আস্থা এবং বিশ্বাস এই সরকার যদি আসতে না পারে, নির্বাচন আসলেই সম্ভাবনা এবং কোনো গণ্ডগোল ছাড়া, মানে কি আস্থা এবং বিশ্বাস যোগ্যতা যদি মানুষ না পায়, ভোট কেন্দ্রে কিন্তু যাবে না। উৎসাহটা কখন তৈরি হবে? যখন দেখবে আমার এই ভোটের প্রয়োগটা, আমার চয়েসটা আমি ঠিক জায়গায় ভোট আমি কাস্ট করতে পারবো। তারপর আছে আমি যে ভোটটা যে কাস্ট করতে আমি যাব সেইখানে পরিবেশটা নিরাপদ কিনা। একটা প্রশ্ন আসছে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আলী রিয়াজ সাহেবকে, ঠিক আছে উনি কষ্ট করেছেন, দীর্ঘদিন পরিশ্রম করেছেন, উনি তো একজন, তো ওনার সাথে তো আরও 6 জন আমাদের বিভিন্ন কমিশনার হেড ছিল। তো আমার তো মনে হয় যে সংখ্যাটা উনি করছেন, তো রিওয়ার্ডেড এখন যে 2 মাসের জন্য ওনাকে জানলো, এটা এক্সটেন্ডেড হয়ে আরও বাড়বে কিনা, তাহলে তো মনে হয় যে উপদেষ্টা মর্যাদা ওনাকে দেওয়া হলো আলী রিয়াজ সাহেবকে, আরও যারা 6 জন কষ্ট করছে তাদেরকেও দেন, পর্ষদ আরও বাড়ান। তাহলে বিহাইন্ড দ্য সিন তাদের ইলমোটিভ বা আরও এটা মানে প্রলং এটা আরও করতে চাচ্ছি কিনা, আমরা তো এটা তো স্পষ্ট জনগণিত হয়ে যাবে। কিন্তু আবারও আমরা বলছি যে বাংলাদেশের মানুষের আস্থা ফিরাবার জন্য এই সরকার এখন আর কিন্তু ছলচাতুরি বা কোনো ধরনের মানে অন্য কোনো ল্যাবজেব দেওয়ার মানে কথা বললে মানুষ আর বিশ্বাস করবে না। এদেশ অনেক কিন্তু এদেশ মানুষ এখন সচেতন, চুপ থাকবে কিন্তু সবসময় তারা চুপ থাকবে না। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো সবাইকে দায়িত্বশীলতার জায়গায় আসতে হবে, এবং আগামী দিনে জবাবদিহিতার প্রশ্নে কেউ কিন্তু এই জনগণের কাছে তাদেরকে জবাবদিহিতার জায়গায়, এই জায়গায় যদি আমরা তাদেরকে অবহেলা করি, আমার মনে হয় সাময়িক আমরা একটা লাভ খুঁজতে পারি বা পাইতে পারি, এটাকে কিন্তু লংজিভিটিভাবে মানে বাঁচিয়ে রাখা যাবে না। কিছু কিছু জিনিস কিন্তু আমরা 24-এর পরে বাংলাদেশে যা হয়েছে এটা কিন্তু আমাদের শিখতে হবে, এবং ওই শিখার পরে আমি শুধু জানলাম, দেখলাম বা আমি প্রতিশ্রুতি করলাম, ওই জায়গাটা বোধহয় মানুষকে যদি কেউ যদি এরকম যদি মনে করে থাকে, আমার মনে হয় তারা আসলে তারা ভুলটা করছে। তবে আমরা চাই না যে অতীতের কথাই আমরা শুনলাম, এই ভুল থেকে আমার ভবিষ্যতের যে কর্মপন্থাটা আমি সেটা রচনা করলাম না। তা আমার মনে হয় যে আমাদের সব কিছুর প্রশ্নে আমাদের ট্রান্সপারেন্ট হওয়া উচিত, আমরা কি বলছি, এবং আমাদের যে অংশীজন যে দলগুলো আছে সবাইকে গোয়ার্তমি বাদ দেওয়া উচিত। এবং আমরা এই যে আজকে একটা ইসলামী দলগুলো এখানে দেখেন খতমে নবুয়ত, হ্যাঁ আমার ধর্মীয় অনুভূতিতে আমি অবশ্যই এটাকে কিন্তু এটার পক্ষে আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে যে নবুয়তের প্রশ্নে খাতামান নবীন যে শব্দটা আসছে পবিত্র কোরআনে, এইখানে নিয়ে কিন্তু আমাদের কিন্তু ইসলামের যে মূল্যবোধে বিশ্বাসী না, ইসলাম যে বিশ্বাস করে, আল্লাহ এবং তার রাসূলকে যে বিশ্বাস করে, এই কথাটা বিশ্বাস করতে হবে। এইটাকে যদি আমি রাজনীতির মাঠেও দেখে ইস্যু তৈরি করি, এবং ইস্যু তৈরি করার সুযোগটা যদি আমি তাদেরকে দিয়ে দিই, দেখেন তারা কিন্তু নির্দলীয়ভাবে আজকে তারা আসছে, তাদেরকে তো সান্ত্বনার জায়গায় আপনাকে কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে। এইটাকে কিন্তু রাজনৈতিক একটা ভাবে যদি গভর্নমেন্ট যদি তাদেরকে বিপক্ষে নেয়, দেখেন কতগুলো ইস্যু গভর্নমেন্ট তৈরি করছে। এই যে আমরা বিভিন্নভাবে যেটা শুনছি পার্বত্য চট্টগ্রামে যা হবে, বা ইতিমধ্যে অনেক কিছুর মধ্যে আমরা কোনো দেশকে আমরা দিয়ে দিচ্ছি, আমরা তার মানে কি পার্শ্ববর্তী দেশ থেকে আমরা বেরিয়ে এসে, তাদের গোলামি থেকে বেরিয়ে এসে আমরা কি আরেকটা দেশের কাছে আমরা যাচ্ছি। এগুলো কিন্তু মানুষকে আপনি 2 দিন বোকা বানাতে পারবেন, কিন্তু সবসময় আপনি কিন্তু বোকা বানিয়ে আপনি রাখতে পারবেন না। আমার হল কি সব কিছুর মধ্যে দেখেন আমরা বলি আগামী দিনে বাংলাদেশটাকে রূপান্তরিত বাংলাদেশ, তো রূপান্তরিত বাংলাদেশের জন্য সবাই কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, মমত্ববোধ দিয়ে সবাইকে আঁকড়ে ধরতে হবে, সমমর্যাদা দিয়ে সবাইকে কিন্তু কাছে টানার যে যোগ্যতাটা যার হবে। সেই ক্ষেত্রে আমি বলি জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশে আসছেন, এবং এই মাটিতে থেকে বাস্তবতার নিরিখে ওনার যে জ্ঞানলব্ধ বাস্তবতার নিরিখে তারেক রহমান যা শিখেছেন, আমি ওনার নেতৃত্বে এবং আগমনী বার্তাটা এইভাবেই দিতে চাই যে উনি দূর থেকে যেটা করেছেন তার চেয়ে অনেক অনেক বেটার বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের জন্য ওনার যে যোগ্যতা এই সার্বভৌমের জন্য উনি সেটা কন্ট্রিবিউট করবেন, এবং আমি এটা খুবই প্রত্যাশী। আপনি জাস্ট আমাকে এর আগে আওয়ামী লীগের প্রসঙ্গ বলেছেন, এবং অন্যান্য যারা এখন ক্রিয়াশীল এই সরকারের সময় আছে তাদের মধ্যকারও দল সম্পর্ক বা দলের অভ্যন্তরীণ, আপনাদের দলের অভ্যন্তরীণ যে সংকট নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই মনে করেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা
এমনিতেই নিয়ন্ত্রণে, এটা আরও খারাপ হওয়ার একটা আশঙ্কা আছে নির্বাচনকে সামনে রেখে, সংঘাত সংঘর্ষ। তার জন্য কি আপনি দেখেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট পরিমাণে প্রস্তুত বা সরকার যথেষ্ট পরিমাণে আন্তরিক, নাকি এরকম একটা পরিস্থিতি তৈরি করে আসলে নির্বাচনটাকে আবার একদিকে যেমন বলছেন মিস্টার আলী রিয়াজকে নিয়োগ দিয়ে মনে হচ্ছে যে তারা কি প্রলং করতে চাইছে কিনা, আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে আরও খারাপ করবার একটা সুযোগ করে দিয়ে পরিস্থিতিটাকে, কারণ এখনও লুট হয়ে যাওয়া অস্ত্র কিন্তু উদ্ধার হয়নি, যেটা গত অগাস্টে যেগুলো লুট হয়েছে, জুলাই অগাস্টে এখনো পর্যন্ত সন্ত্রাসীরা তো ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমার বলতে দ্বিধা নেই, আমরা সবসময় দেখেছি এই আর্মি সার্বভৌমত্বের প্রতীক। আর্মিকে ভয় পায় না, সেটা সন্ত্রাসী বলেন কোনো দল বলেন, আমি এটা দেখিনি। বাট আমার নিঃসংকোচে আমি বলি সেটা সরকারের এটা ডিজাইন কিনা, বাট আর্মি নামক যে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে, এটা সার্বভৌম স্বাধীনতার সাথে যাদের ঐতিহ্য জড়িত, আমার মনে হয় যারা সার্ভিং আর্মিতে যারা চাকরি করছেন তার অতীতের আর্মির যে ঐতিহ্য এবং ভবিষ্যতে সার্বভৌমতার প্রতীক যে আর্মি, তারা যদি বাংলাদেশে ফেল করে বা তাদের যদি ফেল করানো হয়, দায়িত্ব কিন্তু আর্মির প্রতিষ্ঠানের। আজকে আমি পলিটিক্স করি, আমি যদি এই ধরনের প্রতিষ্ঠানকে পলিটিসাইজ করে আমার জন্য যদি ব্যবহার করি, তাহলে কি আর্মি শিখেনি? এই যে 16 জন যারা এখন অ্যারেস্ট, আমার তো মনে হয় তারা ওই অবৈধ ক্ষমতার, তারা পাপেটগিরি করে, নিজেরাও ফুলে ফেপে হয়তো অর্থভাবে কামিয়েছে, কিন্তু আর্মিদের প্রতিষ্ঠানকে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ না, এটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। এখনও আর্মির প্রতি ব্যক্তিগত আমি এবং আমার সারা বাংলাদেশের, আপনি যদি মনে করেন আমরা কাকে নিয়ে বাঁচব, কাকে নিয়ে ভবিষ্যতের আক্রমণের জন্য আমরা বাংলাদেশকে, আর্মি কিন্তু আমাদের সর্বশেষ। এই আর্মি যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশে কাজ করছে, মনে হয় তারা ফেল করবে না। যদি ফেল করে বাংলাদেশ ব্যর্থ হবে, এটা হলো আমার এক বাক্যে কথা। সুতরাং বাংলাদেশ ব্যর্থ হতে দিবি কিনা এটা আর্মিদের ব্যাপার, নেভি বা আইন প্রয়োগকারী যতগুলো সংস্থা আছে তাদের দায় দায়িত্বের ব্যাপার। কারণ তারা রাষ্ট্রের শপথ নিয়েছে দেশকে রক্ষার জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য, এবং দেশকে একটা সুন্দর বিনির্মাণ একটা প্রতিষ্ঠান এই বাংলাদেশটা গড়ে থাকুক বিশ্বের মানচিত্রে, যেটা আমরা 71-এর আমরা শত হাজারো লক্ষ মানে মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি। আমার মনে হয় না এই প্রতিষ্ঠানকে, এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটা ঘৃণিত এবং ব্যর্থ এবং কি বলবো যে মেরুদণ্ডহীন বাংলাদেশ, এটা মনে হয় কেউ দেখতে চাবে না। এবং এইখানে সঠিক এবং ন্যায্যতা বিচারটা বাংলাদেশে আমরা পাবো, নাগরিকরা পাবে, এবং সব দল এটাকে মেনে নেবে, এই আশা প্রত্যাশা অবশ্যই আমার, আমি দৃঢ়ভাবে এই মানে অকুণ্ঠ চিত্তে আমি এই প্রত্যাশাটা আমি করি। যে এই প্রশ্নটা মিস্টার রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রসঙ্গটা, যেহেতু আওয়ামী লীগ সভানেত্রী এখন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রায় প্রতিদিনই কথাবার্তা বলছেন, এবং সেই সঙ্গে এই রায়কে কেন্দ্র করে তারা কিছুটা তৎপরতা দেখাবার চেষ্টা করছে। এই বিষয়ে আসলে অবস্থান সরকারের যেটা বা অপরাপর রাজনৈতিক দলগুলোর জন্য কি করণীয় আসলে? আমি ছোট ছোট করে যদি বলি, প্রথমত হচ্ছে যে আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলেছেন, এটাকে আমাদের সবাইকেই ভেবে দেখা দরকার যে এই যে ঘটনাগুলো ঘটছে এটার মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা। এটা তো প্রত্যেকটা ঘটনা ধরে ধরেই তো হিসাব করা দরকার, সব তথ্য হয়তো আমাদের কাছে নেই, কিন্তু এটা তো সত্য যে বিগত দিনে আমরা অনেক সময় দেখেছি যে অনেক কিছু ঘটনা ঘটানোর জন্যে বা তার আগে কতগুলো আলামত দেখা যায়। তো এই জন্যে এই ঘটনাগুলোকে একেবারেই আপনি কি বলবো ইগনোর করা, বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বলার কোনো কারণ নাই। এটা মনে রাখা দরকার, আমাদের সবাই সচেতন থাকা দরকার।